1968 সালে হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা। একটা ভাষণ আগেই দিয়ে রাখি, যদি এরকম হয় যে আমি দেশ স্বাধীন করতে পারি নাই, আমি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেব, দেশ আপনারা স্বাধীন করে নেবেন, তাই না? বুঝেন নাই মনে হয় ব্যাপারটা, বুঝছেন না বুঝেন নাই? কারণ পরের ঘটনাগুলোর সাথে আপনারা কম বেশি সুন্দরভাবে পরিচিত, আর এই ঘটনাগুলো ছিল ম্যাক্সিমামই আননোন এবং এইভাবে কনসিকুয়েন্টলি গোছানো, অন্য বইতে আপনারা হয়তো বা পড়েন না। আনমিউট করা আছে সবাইকে, কি বলেন একযোগে সবাই? স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলে দেশ স্বাধীন করে নিতে পারবেন না? দোয়া করেন স্যার। ইনশাআল্লাহ। 7ই মার্চের পরের ঘটনা প্রবাহ কম বেশি আপনারা সবাই জানেন। একটু তাড়াতাড়ি করেন, সময় নষ্ট না করেন। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার। দোয়া করবেন স্যার। হ্যাঁ, বুঝছি। বন্দুক লাগবে? আচ্ছা, বন্দুক লাগবে না? তো আসেন, আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সালে এই মামলাটা করা হয় এবং মামলাটা দায়ের করা হয়েছিল প্রথম 3রা জানুয়ারি, কিন্তু ওই মামলায় আসামি ছিল 28 জন এবং মজার কথা হলো ওইখানে বঙ্গবন্ধুর নাম ছিল না, যার কারণে পরবর্তীতেও আবার মামলা দায়ের করা হয় এবং সেই মামলাটা দায়ের করা হয় 18ই জানুয়ারি এবং মামলার আসামি আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় এবং সেই মামলার আসামি ছিল 35 জন। 35 জন এবং আসামি ছিল 35 জন এবং এই মামলার বিচার শুরু হয়, বিচার কার্যক্রম শুরু হয় 19শে জুন। এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। আর এই মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 এই দিন। মামলা প্রত্যাহার করা হয় এবং সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়, বঙ্গবন্ধু সহ যারা যারা বন্দী ছিলেন সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়। 18 নাকি 28? 18। 22 ফেব্রুয়ারি 1969 এই মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয়। এখন দেখেন আগরতলা মামলা জিনিসটা কি ছিল, জিনিসটা ছিল এই হলো বাংলাদেশের মানচিত্র না, তো এটা ছিল তো তৎকালীন সময় পূর্ব পাকিস্তান, এইখানে জায়গাটা হলো ত্রিপুরার রাজধানী আগরতলা, ত্রিপুরা রাজ্য ভারতের, ওটার রাজধানী আগরতলা। ওইখানে বসে বলা হয়েছে যে ওইখানে বসে বঙ্গবন্ধু এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে এরা পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করার, পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করার একটা চক্রান্ত করছে, এই কথা বলা হয়। এবং সেই মর্মে তাদের নামে মামলাটা দেওয়া হয় আর মামলাটার নাম হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। ঘটনা কিন্তু আসলে সত্য ছিল, মামলার যে ঘটনা এজাহারে যা যা বলা হয়েছে ঘটনা সত্য ছিল। এবং এই মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী ছিল 2 জন, এটা প্রশ্ন আসছিল প্রাইমারি পরীক্ষায়। বঙ্গবন্ধুর আইনজীবী ছিল 2 জন, একজনের নাম হলো আব্দুস সালাম, অ্যাডভোকেট আব্দুস সালাম। আর উনি যখন পারেনি সামলাইতে তখন 26 জুলাই নিয়ে আসা হয় লন্ডনের বিজ্ঞ আইনজীবী টমাস উইলিয়ামসকে, ব্যারিস্টার টমাস উইলিয়ামস। এই পর্যন্তই শেষ। টমাস উইলিয়ামস, ওনাকে আনা হয় লন্ডন থেকে, ব্রিটেনের রানীর পক্ষ থেকে ওনাকে পাঠানো হয়েছিল। আগরতলা বলা হয় কেন? আগরতলা জায়গার নাম, এটা রাজধানী, ভারতের একটা রাজ্য যার নাম ত্রিপুরা রাজ্য, এই রাজ্যের রাজধানীর নাম আগরতলা। ওইখানে বসে তারা এই চক্রান্তটা করছিল যে আমরা যদি ওদের কাছ থেকে নিজেদেরকে আলাদা ঘোষণা করি তোমরা আমাদের সাহায্য করবা তো,
এটা ভারতকে যে তারা বলছে, এই জন্য এটাকে বলা হয় ষড়যন্ত্র। ওই পাকিস্তান থেকে এই পাকিস্তানকে আলাদা করার ষড়যন্ত্র। ঘটনা কিন্তু সত্য ছিল, আসলেই তারা পরামর্শ করছিল আগরতলায় বসে। যাই হোক, সাল 1969-এর পরে, সাল 68-র পরে 1969, এই বছরে হয়েছিল 69-এর গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান জিনিসটা কি একটু বুঝাই বলছি। গণ অভ্যুত্থানটা হলো 1969 সালের জানুয়ারি মাসের ঘটনা। 1969 সালের 20 জানুয়ারি একটা কর্মসূচি আহ্বান করা হয় সবাইকে মুক্তি দেওয়ার জন্য। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, পুরোটাই লিখে দিই। 1969 সালের 4 জানুয়ারি, 1969 সালের 8 জানুয়ারি, এই 2 দিন 2টা কমিটি গঠন করা হয়। একটার নাম স্টুডেন্ট অ্যাকশন কমিটি বা স্যাক বা ছাত্র সংগ্রাম পরিষদ, এটা গঠন করা হয়। ছাত্ররা একটা সংগ্রাম পরিষদ গঠন করে বঙ্গবন্ধু সহ অন্যান্যদের মুক্তির জন্য আন্দোলনের কার্যক্রম পরিচালনার জন্য। আর ড্যাক নামে আরেকটা কমিটি গঠন করা হয়, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, যার মানে হলো গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ। গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ, এবং এই পরিষদটা গঠন করা হয় রাজনৈতিক দলগুলো মিলে গঠন করে। আর এরা সরকারকে দাবি দেয় 11 দফা, আর এরা সরকারকে দাবি দেয় 8 দফা, যে মুক্তি চাই, না দিলে আমরা এই করব, এটা আমাদের মানতে হবে। আর এরপরে এরা 20 জানুয়ারি একটা হরতাল ডাকে, আর সেই হরতালে পুলিশ গুলি চালায়। এরা হরতাল ডাকলে সরকার 144 ধারা জারি করে, আর এরা সেই 144 ধারা ভাঙলে সরকার গুলি চালানোর নির্দেশ দেয়। ফলে 20 জানুয়ারি ছাত্রনেতা আসাদুজ্জামান শহীদ হন পুলিশের গুলিতে। আসাদুজ্জামান শহীদ হন। আর আসাদুজ্জামান শহীদ হওয়ার কারণে এই 20 জানুয়ারিকে প্রতি বছর এখনো আসাদ দিবস হিসেবে পালন করা হয়। আর এই দিন আসাদুজ্জামান শহীদ হলে, আসাদুজ্জামান কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন ছাত্র, ইতিহাস বিভাগের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আর আসাদুজ্জামানের নামে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে রাখা হয় আসাদ গেট। আইয়ুব গেট এই নামটা পরিবর্তন করে রাখা হয় আসাদ গেট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আইয়ুব গেট নামটি কোন আন্দোলনের সাথে, মানে আসাদ গেট এই নামটি কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত? আসাদ গেট এই নামটি কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত? দেখছেন, আসাদ গেট নামটি হলো এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত। 20 জানুয়ারির পরের ঘটনা ঘটে 24 জানুয়ারি, আবারও হরতাল ডাকে এই সংগ্রাম পরিষদওয়ালারা, এবং এই 24 জানুয়ারি পুলিশ আবারও গুলি চালায়, এবং এই দিন পুলিশের গুলিতে মতিউর রহমান শহীদ হন। নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান শহীদ হয়। আর এইটাও ছিল মোটামুটি জনগণের স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, সবাই সদল বলে রাস্তায় নেমে আসার। এই জন্য এই 24 জানুয়ারিকে পালন করা হয় গণ অভ্যুত্থান দিবস হিসেবে। গণ অভ্যুত্থান দিবস হিসেবে, অর্থাৎ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে অভ্যুত্থান বা আন্দোলন হয় তাকে বলা হয় গণ অভ্যুত্থান। ওকে, লিখছেন? দেন 24 জানুয়ারির পরের ঘটনাটা ঘটে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের ঘটনাটা হলো 15ই ফেব্রুয়ারি এই দিন। 15ই ফেব্রুয়ারি এই দিন কি হয়? 15ই ফেব্রুয়ারি এই মামলার অন্যতম একজন আসামি সার্জেন্ট জহুরুল হক, সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে পাক বাহিনী কারাগারের মধ্যে। আর 18ই ফেব্রুয়ারি এই ব্যাপার নিয়ে আলোচনার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করে পাক বাহিনী ক্যাম্পাসের মধ্যেই। এই দুইটা হত্যাকাণ্ডের পরে আন্দোলন পুরোটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং এত তীব্র আন্দোলন হয় যে পাকিস্তান সরকার 22 ফেব্রুয়ারি এই মামলা প্রত্যাহার করে নেয়। 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা
প্রত্যাহার করে নেওয়া হয় এবং এই মামলায় বঙ্গবন্ধু সহ যারা আসামি ছিল সবাই ৩৫ জন আসামির সবাইকে মুক্তি দেওয়া হয় এবং দেওয়ার পরে ২৩ ফেব্রুয়ারি একটা সংবর্ধনার আয়োজন করা হয়। সেইখানে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় এবং উপাধিটা দেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। উপাধি দেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। স্যার আমার একটা প্রশ্ন আছে। আরে ঘোড়ার ডিম, এতবার এই কথা না লিখে আপনার প্রশ্নটা লিখে দিবেন, আমি উত্তর বলে দিব। এই খালি এই আজাইরা কথা শোনা বলা এগুলার থেকে আপনি জাস্ট প্রশ্ন লিখে রাখেন, আমি এখানে দেখতেছি উত্তর দিয়ে দিব। তাহলে আপনাদের সময় বাঁচবে, আমারও সময় বাঁচবে। এই তোফায়েল আহমেদ কি ভোলার তোফায়েল আহমেদ? হ্যাঁ, উনিই সেই ব্যক্তি। এই পর্যন্ত 69-এর ঘটনা শেষ। সাল 1970-এ হয় একটা সাধারণ নির্বাচন। আর এই সাধারণ নির্বাচনটার মূলত হয় 1970 সালে এবং এই নির্বাচনটা মূলত পাকিস্তানের দুই পর্যায়ে হয়, একটা হয় জাতীয় পর্যায়ে, একটা হয় প্রাদেশিক পর্যায়ে। এই জন্য এটার নাম হলো 70-এর সাধারণ নির্বাচন। একটা হলো জাতীয় পরিষদ নির্বাচন, আর একটা হয় হলো প্রাদেশিক পরিষদ নির্বাচন। অর্থাৎ পূর্ব পাকিস্তানের সরকার গঠন করবে কারা এই প্রদেশে, এইটা একটা নির্বাচন। আর একটা নির্বাচন হলো সমগ্র পাকিস্তানের সরকার বা পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে কারা। জাতীয় পরিষদের ইলেকশনে আসন সংখ্যা ছিল 313, প্রাদেশিক পরিষদের ইলেকশনে আসন সংখ্যা ছিল 310। জাতীয় পরিষদে দুই ভাগে ভাগ করা ছিল, 144 আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য, আর পূর্ব পাকিস্তানের জন্য আসন ছিল 169 আসন, 169 আসন, আর এই পাশে ছিল 144 আসন। এরপর দেখেন, এই 144 আসনের মধ্যে 144 আসনের মধ্যে 0 আসন পায় আওয়ামী লীগ, আর এই 169 আসনের মধ্যে 167 আসন পূর্ব পাকিস্তানের লাভ করে আওয়ামী লীগ। জাতীয় পরিষদের ঘটনা বললাম। আর জাতীয় পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর 1970, আর প্রাদেশিক পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হয় 17 ডিসেম্বর 1970। এবং এই নির্বাচনে সাধারণ আসন 300 আর সংরক্ষিত মহিলা আসন ছিল 10টি। সংরক্ষিত আসন ছিল 10টি, যার মধ্যে আওয়ামী লীগ লাভ করে 288 আসন এবং সংরক্ষিত 10-এ 10, অর্থাৎ 310-এর মধ্যে মোট 298 আসন লাভ করেছে আওয়ামী লীগ। শেষ। এই পর্যন্ত শেষ। দেন আসেন এই নির্বাচনে তাহলে কে জিতলো? আওয়ামী লীগ। কারণ এইখানে 313 আসনের মধ্যে 167টা আসন লাভ করছে, আর ওইখানে 310 আসনের মধ্যে লাভ করছে 298 আসন।